পাপের সকল চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। অনেকদিন আগের একটি কথা আজও আপনাদের বলছি। এক বিশিষ্ট ব্যক্তি কয়েদখানা পরিদর্শনে এলেন। অনেকগুলো কয়েদখানা, বন্দীরা বন্দী হয়ে আছে। প্রথম কয়েদখানায় উনি দেখলেন লোহার গেট, মস্ত বড় তালা দেয়া, তারপরও সামনে বিশাল দেহী প্রহরী রয়েছে। প্রশ্ন করলেন, আচ্ছা গেট আছে, তালা আছে, তারপরও প্রহরী কেন? উত্তরে জানানো হলো, কেউ যেন গেট ভেঙে বের হতে না পারে, সেজন্য 3 স্তরের এই ব্যবস্থা। দ্বিতীয় কয়েদখানাও একই রকম, উত্তরও একই রকম। তৃতীয়, চতুর্থ, পঞ্চম কয়েদখানার একই চিত্র দেখে উত্তর আর জানতে হলো না। কিন্তু ব্যতিক্রম ঘটল অন্য এক কয়েদখানায়। অনেক বন্দী, তিল পরিমাণ জায়গা নেই, অথচ এখানে কোনো গেট নেই, তালা নেই, এমনকি কোনো প্রহরীও নেই। সেই ব্যক্তির মনে বিশেষ কৌতূহল জাগলো। তিনি জানতে চাইলেন, এই কয়েদখানায় গেট, তালা এবং প্রহরী নেই কেন? উত্তরে তাকে জানানো হলো, এখানে যত বন্দী আছে তারা প্রত্যেকে একে অন্যের প্রহরী। অর্থাৎ একজন যদি বেরুতে চায়, অন্যেরা তাকে টেনে ভেতরে নিয়ে যাবে, কেউ বেরুতে পারবে না। আমার এই কথাগুলো পুনরায় শোনানোর কারণটা চিন্তা করলে বুঝতে পারবেন। আচ্ছা, আপনারা কি কখনো শয়তান দেখেছেন? বলতে পারেন ওর কয়টা হাত, কয়টা পা, চোখ কয়টা, নাক কি লম্বা না মোচা, কান কি হাতির মতো না ইঁদুরের মতো? কি সবার চোখ কুচকে গেল যে? আমি জানতে চাচ্ছি, কেউ শয়তান দেখেছেন? সকলে ভাবছেন এটা কোন শয়তানি ধরনের প্রশ্ন করলাম। শয়তান কখনো দেখা যায় নাকি? মনে মনে 2-4টি গালমন্দ আমাকে করে ফেলবেন, করুন, তাতে আমার কিছু যায় আসে না। যদি বলি আপনি, আমি, আমরা সবাই শয়তানকে দেখেছি, শয়তানকে সাথে নিয়ে চলাফেরা করি, আদর করে তাকে খাবার খাওয়াই, মাঝে মাঝে তার সাথে আবার এক্কা দোক্কা খেলি, অবাক হবেন না। আমি এখন একটি গল্প বলবো, তাহলে সবাই বুঝে যাবেন শয়তান কিভাবে দেখা যায়। আমরা কতটুকু তাকে চিনি বা তার সাথে আমাদের সকলের সম্পর্ক কত গভীর। আমি যতদূর জানি, গভীর সম্পর্ক না থাকলে কারো মনের ভেতরটা চেনা যায় না। আপনি দেখুন না, রাস্তায় অচেনা কোনো লোককে দেখলে তার সম্পর্কে কিছু কি বলতে পারবেন? পারবেন না। অথচ শয়তান এতটাই অচেনা, কিন্তু তার চেয়ে গভীর চেনা জানা আমাদের আর কেউ নেই। তাহলে গল্পটা বলি। এক লোক একটি মুদি দোকানের বাঁশের খুঁটিতে একটুখানি গুড় লাগিয়ে দিল। একটু পর ওই গুড় খাওয়ার জন্য প্রথমে পিঁপড়া এলো, পিঁপড়াকে খাওয়ার জন্য মাকড়সা এলো, মাকড়সাকে ধরবার জন্য টিকটিকি এলো, টিকটিকিকে খাওয়ার জন্য ইঁদুর এলো, ইঁদুর ধরবার জন্য বিড়াল এলো, বিড়ালকে ধরবার জন্য কুকুর এলো, বিড়াল কুকুরে বাঁধলো ঝগড়া, আর কুকুর মারার জন্য পাবলিক খেপলো। দোকানের 12টা বাজলো। এবারে বুঝলেন তো শয়তানটা কে? শয়তানকে দেখা যায় না ঠিকই, মানুষের মধ্যেই তার বাস। আমরা অনেকেই তো অপরজনকে বলে ফেলি, তুমি একটা শয়তান। কারণ শয়তান যেসব কাজ করে তা যদি কোনো মানুষের চরিত্রে দেখা যায়, তবেই তাকে শয়তান বলা হয়। এমন কোটি কোটি শয়তান আমাদের আশেপাশে আছে, যারা নিজেরা কোনো কাজ করে না, কেউ করলে তাকেও শান্তিতে করতে দেয় না। ঘটনার সূত্রপাত করবেন তিনি, কিন্তু ঘটনার নায়ক হবেন না। ভাবটা এমন যেন তিনি কিছুই জানেন না। এরকম একজন মানুষরূপী শয়তানের কথা আজ আপনাদের বলবো। একটু ধৈর্য ধরে শুনবেন। এজন্য শুনবেন, যদি আপনার ভেতর কোনো শয়তান থেকে থাকে, পবিত্র এই মাসে শয়তানকে মন থেকে তাড়িয়ে দেবেন, জীবনে কাজে দেবে। করিম, করিম স্যার, আমার ডাকছেন? কিরে, মেজাজ এত খিটখিটে হয়ে আছে কেন? আর বললেন না স্যার, রোজা রমজানের দিন সকালে অফিসে এসে দেখি এইখানে ওইখানে খাওয়ান দাওয়ান ছড়ায় ছিটা থাকে। কেমন লাগে কোন? কে করেছে এমন কাজ? হ্যাঁ, কেডা আবার করবো স্যার? এই অফিসে একজনই তো আছে এরকম, যার কোন নিয়ম কারণের বালাই নাই। স্যার, আপনি ওনার একটু বুঝাই করতে পারেন না?
রে নিজের মধ্যে যদি বুঝজ্ঞান না আসে আমি বলে কি হবে? থাক, বাদ দে, মেজাজ ঠান্ডা কর। যা, এই ফাইলটা এমডি ম্যাডামের রুমে দিয়ে আয়। ঠিক আছে স্যার। শোন, আর একটা কাজ কর। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি নিয়ে যাব। জি স্যার। ইব্রাহিম ভাই, আসতে পারি? হ্যাঁ, এসো এসো, বসো। কি ব্যাপার বলো তো? ব্যাপার মানে ঠিক বুঝলাম না। তোমার কি হয়েছে? না না, তেমন কিছু না। কিছু একটা হয়েছে আমি নিশ্চিত, তোমার চেহারা তাই বলছে। তাছাড়া তোমার অফিসে আসতে 1 মিনিট দেরি হয়েছে এমন কথা কেউ বলতে পারবে না, সেখানে আজ 5 মিনিট লেট। কি হয়েছে বলো তো? রোজা রেখেছে তো? হ্যাঁ, তা রেখেছি, কিন্তু মনটা ভালো নেই। ঝগড়া হয়েছে বুঝি? না, ঠিক ঝগড়া না, আসলে কি? থাক না। আমাকে বলতে কি কোনো অসুবিধা? কি যে বলেন না, এই অফিসে একমাত্র আপনি যিনি আমাদের মাথার ছাতা হয়ে সবাইকে ছায়া দিয়ে সাহস দিয়ে আগলে রাখেন। তাকে না না ইব্রাহিম ভাই, সকল বিপদ আপদে আপনিই তো হলেন আমাদের ভরসা। আপনাকে গোপন করতে যাব? ওসব বাদ দিয়ে আসল কথাটা ঝটপট বলো। হাতে অনেক কাজ, এগুলো শেষ করে তোমার কাছে পাঠাচ্ছি। তোমারও অনেক কাজ আছে। ওনার সময় দিতে চাইছে না। এটা তো খুব স্বাভাবিক কথা, আমার বেলায় হলে আমিও তাই করতাম। একটা কথা তো তোমরা অবশ্যই স্বীকার করবে। কি? তোমাদের সংসার জীবন শুরু করার সময় অনেক আগেই পেরিয়ে গেছে। এরপরও যদি তোমরা আরো দেরি করো তাহলে আমি বলবো এই পর্ব থেকে তোমরা আমার চোখের সামনে ভেসে ওঠে নীরব নীরব আবেদন, বড় করুণ ভাবে প্রকাশ পায় তাদের বেদনাগুলো। তাদের এই অসহায় অবস্থায় ফেলে আমি কেমন করে চলে যাই বলুন আপনি? হ্যাঁ, সেটা আমি জানি বলেই তো তোমাকে দোষারোপ করতে পারি না। তবু নিয়ম তো তোমাকে মানতে হবে। বাস্তবের বাইরে আমরা কেউ নই, সেটাকে সাথে নিয়েই সবকিছু সঠিকভাবে করতে হবে। আচ্ছা, সোহাগ এসব কিছু জানে না? সবই জানে। জেনে কি বলে? কি বলবে? তারই বা কি করার আছে বলেন? তার পরিবার থেকে তো চাপ দিচ্ছে। সমস্যাটা বড় মানবিক। আচ্ছা, তোমার ভাইয়ের কি অবস্থা? ও রেজাল্ট দিয়েছে? না। কবে দেবে? এই তো মাত্র পরীক্ষা শেষ হলো, আর একটু দেরি হবে। ভালোভাবে পাশ করতে পারলে চাকরির জন্য একটা চেষ্টা করা যেতে পারে, যদি তার একটা ব্যবস্থা হয়ে যায়। সে আশায় তো সব কষ্ট চেপে আছি ভাই। তুমি এক কাজ করো না, সোহাগকে বলো তোমার ভাইয়ের একটা চাকরির ব্যবস্থা করে দিতে। ও তো বেশ জানাশোনা আছে। মাঝে মাঝে চিন্তা করি বলবো, কিন্তু বিবেক বড় বাধা দেয়। বিবেক, আমাদের মতো মানুষদেরও একটাই বড় সমস্যা, বিবেক। আচ্ছা যাক, কাজে মন দাও, দেখা যাক কি করা যায়। তুমি তোমার ভাইকে আমার সাথে একবার দেখা করতে বলো। আপনি? ওকে একটা জায়গায় পাঠাবো, দেখি কিছু হয় কিনা। একটু দেখবেন প্লিজ। আসলে আপনাকে আমি যেভাবে কথাগুলো বলতে পারি, সোহাগকে না সেভাবে বলতে পারি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও যাও, কাজ করো। আপা। বলো। এমডি ম্যাডাম আপনারা ডাকতেছেন। আচ্ছা আচ্ছা ইব্রাহিম ভাই, তাহলে আসি। যাও যাও যাও। স্যার বল। একটু তাকান না স্যার। তাকানো যাবে না, অনেক কাজ। কি বলবি বল, আমার শুনতে অসুবিধা হচ্ছে না। আরে কামটা একটু বন্ধ করে শোনা যায় না স্যার? তোর কথা শোনার চাইতে আমার এখনকার কাজটা অনেক বেশি জরুরি। বললে বল, না বললে যা। তাহলে কই? স্যার আসছে। কে এসেছে? রমিন? এত তাড়াতাড়ি তো তার আসার কথা না। না স্যার, চিঠি আইছে। ভালো, তা এখন আমি কি করব? উত্তর দিতে হইব স্যার। হ্যাঁ রে করিম, বলেন স্যার। এই যে তোর পরিবারের সব চিঠি আমাকে দিয়ে পড়াস, উত্তর লিখে নিস, আমি তো তোর সব খবর জেনে গেলাম রে। অসুবিধা নাই স্যার, আপনি হইলেন আমাকে মুরব্বী, সবার ছায়া। আপনারা সব কথা দিল খুলে কম যায়। কিছু যদি লেখাপড়া করতেই নিজের চিঠির উত্তর নিজে দিতে পারতি, কেন যে লেখাপড়াটা করলি না? তাই বলে সময় যে শেষ হয়ে গেছে তা কিন্তু নয়।
এখনো ইচ্ছে করলে তুই লেখাপড়া করতে পারিস। বর্তমান যুগে বাঁচতে হলে লেখাপড়া কোনো বিকল্প নেই। আচ্ছা যা, আমি হাতের কাজটা সেরে নেই, তারপর তুই আয়। আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর রহিম মিয়া, কেমন আছো? আমি কখনো খারাপ থাকি না। ভালো ভালো, খুব ভালো। স্বাস্থ্যের জন্য উপকারী পথ্য। আপনি কি খুব ব্যস্ত আছেন? হ্যাঁ প্রচন্ড, দেখছো না কত কাজ টেবিলে। কিন্তু একটু সময় যে আমাকে করুণা করতে হচ্ছে ইব্রাহিম ভাই। এখনকার জন্য যে আমাকে ক্ষমা করতে হচ্ছে ভাইটি। আসলে সকাল থেকে মনটা উচাটন হয়ে আছে, যতক্ষণ না আপনার কাছে ব্যক্ত করতে পারছি। ও কবিতার মামলা তো, সেটা পরে আলোচনা করলে তেমন একটা অসুবিধা বোধহয় হবে না। বললাম না মনটা উচাটন হয়ে আছে, আপনাকে শোনানো পর্যন্ত স্বস্তি আসবে না। তা তুমি এলে কখন? এই তো এসেই তো আপনার কাছে এলাম। তা আগে চাকরিটা সম্মান করো, কিছু কাজকর্ম সারো, তারপর কবিতা নিয়ে আলোচনা করা যাবে নাকি? এই ফাঁকে আমার কাজগুলো শেষ হয়ে যাবে। ওই কাজ পরে করলেও চলবে। স্যার আপনি এইখানে? হ্যাঁ, কেন কি হয়েছে? আমি আরো আপনার রুমে খুঁজাইলাম। কি সমস্যা? একজন লোক আপনার লোকে দেখা করানোর লাগে বসে আছে। তাগুক, আসলে কি দেখা করতে হবে নাকি? তুমি যাও, আমার জন্য এক কাপ চা নিয়ে আসো। তুমি চা খাবে মানে? রোজা রাখুনি? এই বয়সে রোজা রাখলে বুড়ো বয়সে কি করবো? না 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 না, এটা ঠিক না। তোমার এই আচরণ আমি পছন্দ করলাম না। করিম, কোনো চা দিবি না, কোনো চা দিবি না। আচ্ছা ঠিক আছে, চা লাগবে না। তো ইব্রাহিম ভাই, কাল রাতে একটা ফাটাফাটি কবিতা লিখেছি। ফাটাফাটি কবিতা? হ্যাঁ। তাহলে তো ফাটাফাটি মুড়ে শুনতে হবে। এখন তো জমবে না। কেন জমবে না? দেখছো না কত কাজ জমে আছে, এখনই শেষ করতে হবে। তোমাকে ভালোবাসি, কমা আমি তোমায় ভালোবাসি না, দাড়ি ক্লিন শেভ করে ফেলবো, সেমিকোলন। শেভ করে ফেলবে কোমল, তবে কি করব ড্যাশ, এত সাধের হাইফেন। আশ্চর্য, তোমার জন্য পারি না কি? কি বললে? বুঝেছি, আপনি মন দিয়ে শুনছেন না। আচ্ছা ঠিক আছে, আপনি কাজ করুন, আমি বরং ওনার কাছে যাই। খুঁজে বেড়ানোর মজাই অন্যরকম। নাট্যকার খোঁজেন থিম, গল্পকার খোঁজেন কাহিনী, কবি খোঁজেন কবিতার প্লট, আর মানুষ খোঁজে খোঁজার তালিকায় জন্তু জানোয়ারও বাদ নেই। খুঁজতে খুঁজতে প্রেমের ভেতর খোঁজে গভীর প্রেম, কতটুকু পায় জানি না। সাগরের ভেতর খোঁজে আরেক সাগর, কতটুকু পায় জানি না। মনের ভেতর খোঁজে অন্য মন, কতটুকু পায় জানি না। আনন্দের ভেতর খোঁজে মহানন্দ, কতটুকু পায় জানি না। সীমার ভেতর খোঁজে অসীম, কিন্তু কতটুকু পায় জানি না। হৃদয় খুঁড়ে খুঁড়ে খোঁজে আসল হৃদয়, কতটুকু পায় জানি না। যান, আপনি ওনার কাছেই যান। জন্ম নিলাম খেয়ে না খেয়ে, শরীরের হাড়গুলো শক্ত করলাম, সবাই যে পারে তা নয়। যারা এই ক্ষুধার সাথে যুদ্ধ করে টিকে যায়, তারা আরেকটা যুবতীর সাথে আবদ্ধ হয়ে আরো কিছু জীবনকে ছেড়ে দেয় ঠিকানাহীন পথে। এর কোনো মানে হয়? চোখ মেলে কি দেখে না কত কত ভূখণ্ড দুর্ভাগ্যের চাকাকে ঘুরিয়ে দিয়ে ভাগ্যের চাকাকে তাদের নিজস্ব অধিকারে নিয়ে এসেছে? ভাগ্যের হাতে তারা বন্দী নয়, ভাগ্যই তাদের পোষ্য। আর আমরা শুধু জানি কেমন করে উপরে ওঠার সিঁড়িটা ভাঙবো। আমরা কখনো কাছের জিনিস দেখতে পাই না। দেখতে হলে দৃষ্টি থাকা চাই, শুনতে হলে কান থাকা চাই, বুঝতে হলে মন থাকা চাই, বলতে হলে ভাষা থাকা চাই। সব আছে, তবু হাত পাতা স্বভাব। এই স্বভাব একবার যাদের কবজায় নিতে পেরেছে, সারাটা জীবন তাদের হাত পেতেই কেটে গেল। এই যে দেখছেন না, আপনার আশেপাশে কত হাত পাতা লোক। আমি, আপনি নিজেও। কেউ হাত পাতে আপনার কাছে, কেউ পাতে আমার কাছে, আমি হাত পাতি আমার চেয়ে আরো বড় কারো কাছে, আর উনি হাত পাতেন কোনো একটা বিশ্বের কাছে। অথচ আমাদের সব কিছু থাকার পরও যেন কিছু নেই।
এই হলেন রমিম সাহেব। তিনি আবার বিশিষ্ট কবি। একটু আগে যেটা শুনলেন সেটার কথা কিছু বলবো না, আশা করি আপনারা বুঝে গেছেন। তবে আরো দু একটি কবিতা আপনাদের শোনাচ্ছি, তাহলে তার কবিতা সম্পর্কে পুরো ধারণা আপনাদের চলে আসবে। টুথব্রাশে শেভিং ক্রিম এবং শেভিং ব্রাশে টুথপেস্ট ওলট পালট আমার প্রায়ই হয়। মুখে সাবানের ফেনাতেও বুঝতে পারি না যে ওটা টুথপেস্ট নয়। গালে সমানে ঘষি শেভিং ব্রাশ, পেস্ট লাগানো ব্রাশে ফেনা বের হয় সামান্যই। কেন ফুরফুরে ফেনা আসে না গালে, এমন প্রশ্ন কখনোই মনে আসে না। ওলট পালটে এই পৃথিবীতে সবকিছু ঠিকঠাক চলবে, এ হয় না। স্ত্রী ফেনাবিহীন ফরহ্যান্স টুথপেস্টের মতো লাশ হয়ে শুয়ে থাকে স্বামীর পাশে। স্বামী দুর্দান্ত ব্রুটের ফেনা ছাড়াই অন্য নারীর বিছানায়। আরেকটা শুনুন। রাতে ভীষণ ঝড় উঠলেই শুনেছি তুমি গিয়ে দাঁড়াও লনে। ঝড়ে ওরাও চুল, ওরে নাইটি, ঝড় মাথা বৃষ্টির টুকরো টুকরো বুলেটে ভেজা উঠোটে নাভি ত্রিভুজ। ঝড় কি তবে প্রতীকী কোন প্রবল পুরুষ? আর এই বুলেট বৃষ্টি কি তবে পুরুষের লাভা? প্রবল পুরুষ, পুরুষের অগ্নুৎপাতে জানি তোমার আছে প্রবল অনীহা। এক মহাসাগর দূরে থেকে তোমার সেই অনীহাকেই হুইস্কির পেগে ঢেলে খাচ্ছি প্রতি রাত। এবার বুঝতে পারছেন তিনি কত বড় কবি? যদি কেউ তার কবিতার অর্থ বুঝতে না পারেন তাতেও সমস্যা নেই, কারণ পুরো কবিতার অর্থ তিনি না বুঝিয়ে ছাড়বেন না। হ্যাঁ, এত সুন্দর করে বোঝাবেন, আপনি কবি হয়ে যাওয়াটাও কোনো ব্যাপার না। কত কবি তিনি সৃষ্টি করেছেন, তবে তিনি আবার ফ্রি কবিতা শোনান না। হালকা কিংবা ভারী খাবার যে যা খেতে চাইবে হাজির হয়ে যাবে। এদিক দিয়ে তিনি আবার উদার হস্ত। আবার নারীদের বেলায় হলে তার হস্তটা আরো বেশি উদার থাকে। কবি বলে কথা। একবার এক নারীকে তিনি কবিতা শুনিয়েছিলেন, তারপর যা ঘটেছিল সে কথা আপনাদের পরে জানাচ্ছি। কি ম্যাডাম, কেমন আছেন? আমি কখনো খারাপ থাকি না। না না, একদম ভুল বললেন। আমাকে সন্তুষ্ট করার জন্য আপনার এ ধরনের আচরণে আমি খুশি হয়েছি বটে, কিন্তু মনে শান্তি আসেনি। কি ভুল বললাম? এই যে বললেন খারাপ থাকেন না, তার মানে আপনি ভালো আছেন, অথচ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি মোটেই ভালো নেই। চোখ কি যেন খুঁজছে, মন কি যেন চাইছে, কিন্তু চোখ এবং মন সঠিক স্থানে পৌঁছতে পারছে না। প্রবলেমটা কোথায় আমাকে দিল খুলে বলতে পারেন, হয়তো উপকারে আসতে পারি। কবিতা লেখেন জানি, আবার মানুষের মনের খবর জানা শুরু করলেন কবে থেকে? আপনি বোধহয় জানেন না যে কবিরা হচ্ছে দূরদৃষ্টি সম্পন্ন। এরা অন্যের চোখ দেখে তাদের মনের খবর পড়ে ফেলতে পারে, অনেকটা জ্যোতিষীর মতো। নইলে চিন্তা করুন, এমন এমন জিনিস নিয়ে কেউ কবিতা লেখার কথা ভাবতে পারে। কাল রাতে আমি যে কবিতাটা লিখেছি এটা আমার জীবনের শ্রেষ্ঠ কবিতা। এটা আমার জানা ছিল না। এই যে আমি দেখতে পাচ্ছি আপনি ভীষণ ব্যস্ত। কাজের চাপে আপনার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। টেবিলখানা যেন টেবিল নয়, ফাইলের স্তূপে রীতিমতো একটা হিমালয় হয়ে আছে, অথচ আপনি বলছেন কিনা ভালো আছে। এত কাজের মধ্যে কেউ কি ভালো থাকতে পারে? এটাই তো আমার কাজ। আর তাছাড়া ফাইলের সাথে মনের কি সম্পর্ক? অবশ্যই আছে। তাহলে আপনাকে বুঝিয়ে বলি। বলুন। এভাবে বললে কিছুই বুঝবেন না। কাজ বন্ধ করুন, ফুল কনসেন্ট্রেশন আমাকে দিন। যেমন ধরুন স্যার। ও আচ্ছা করিম মিয়া, তুমি আমার পেছনে লেগেছো কেন বলো তো? তবা এটা কি করেছেন স্যার? আমি আপনার পেছনে কই লাগলাম? নয়তো কি, ইব্রাহিম সাহেবের সাথে কথা বলছিলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বুঝলেন ম্যাডাম? হ্যাঁ বলুন না, বুঝে নিচ্ছি। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম, হঠাৎ এই করিম মিয়া ঢুকে পড়লো, সম্পূর্ণ কনসেন্ট্রেশনে দিল কষে একটা ব্রেক। বলুন, আর কি আলোচনা জমে? কি জমে? আলোচনা জমে? কোথায় কি আলোচনা? দিয়েছে আপনার কনসেন্ট্রেশনে এই করিম মিয়া ব্রেক মেরে দিয়েছে। করিম মিয়া, তোমাকে আমি... বসে রয়েছেন স্যার। কে? সেই লোকটি অনেকক্ষণ ধরে। কেন বসে থাকবে? কেন? আমি কি তাকে বসে থাকতে বলেছি, নাকি আমি তাকে আসতে বলেছি? যেহেতু আমার সাথে যোগাযোগ করে আসেনি, কোনো অ্যাপয়েন্টমেন্ট নেয়নি, সেহেতু তার দরকারে সে বসে থাকবে। আমি ফ্রি হলে কথা বলবো। তোমাকে বলেছে কি কাজে? তার আমি কি জানি। কইলেন খুব দরকার। যাও। খুব দরকার নাকি স্যার? যাও বলছি। বেশি দরকার থাকলে বসে থাকতে বলো।
হ্যাঁ ম্যাডাম, এবার আমরা আলোচনা শুরু করতে পারি, কি বলেন? আচ্ছা ঠিক আছে, আলোচনা তো আর পালিয়ে যাচ্ছে না। আপনি যান, যে লোকটি বসে আছে তার সাথে আলাপ সেরে আবার আসুন। সেই আলাপের চাইতে আপনার সাথে আলাপ সারাটা আমার জরুরি বলে মনে হচ্ছে। লোকটি যে কাজে এসেছেন তা করতে আমি বাধ্য নই, কিন্তু আপনার সাথে এই আলাপটা যদি না সারি তাহলে একটা ভুল আপনার আজীবন থেকে যাবে। সেই ভুল অনেক শাখা প্রশাখা ছড়িয়ে আপনার জীবনটা ভুলাক্রান্ত করে ফেলবে। বিষয়টা আমার জন্য খুবই দুঃখজনক। উফ, হয়ে গেছে। কি হয়ে গেছে? কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেছে? না না না, একটা কাজ নিয়ে অনেকদিন ধরে বেশ টেনশনে ছিলাম, সেটাই মাত্র শেষ হয়ে গেল। তাহলে তো আপনার মনটা এখন বেশ ঝরঝরে। হ্যাঁ, বিশাল একটা বোঝা না মানে ঘাট থেকে নেমে গেল, বেশ ঝরঝরে লাগছে। আর এখনই আলোচনাটা জমবে ভালো। তার আগে উইদাউট ফিতে আপনাকে একটা পরামর্শ দিচ্ছি। আবার পরামর্শ স্যার খুলে বসলেন নাকি? আপনি আসলে আমার সম্পর্কে কিছুই জানেন না। অফিসের বাইরে আমার বিশাল একটা পরিচিতি আছে না, বন্ধু বান্ধবদের আড্ডার কেন্দ্রবিন্দুতে থাকি আমি। যেদিন আমি যাব না সেদিন কোনো আড্ডাই হবে না। তাই নাকি? হ্যাঁ, কি যে বলবো আপনাকে, আমার গল্প কবিতা শোনার জন্য কতজন যে ব্যাকুল হয়ে থাকে। কি আপনি আবার আরেকটা ফাইল হাতে নিলেন যে? আপনি বলে যান আপনার কথা, শুনতে আমার কোনো অসুবিধা হবে না। শুধু শুনলে তো হবে না, একই সঙ্গে মনোসংযোগও করতে হবে এবং তার জন্য পরিবেশ গড়ে নিতে হবে। কেন কেন, আমার রুমের পরিবেশটা কি খুব বিশ্রী? কোথায় বলুন তো? না 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 না, বিশ্রী নয়, তবে একটা অসুন্দর বারবার আমার দৃষ্টির বাধা হয়ে আছে। জানেন তো, সবাইকে ফাঁকি দেয়া গেলেও চোখকে ফাঁকি দেয়া যায় না। ওই যে একটা গান আছে না, চোখ যে মনের কথা বলে। জানেন, এই গানটা আমি লিখতে চেয়েছিলাম, লিখেও ফেলেছি, কিন্তু তার আগে কে যেন লিখে ফেলেছে। খুব অবাক হলাম, স্বপ্ন আজকাল চুরি হয়ে যায়। তাই নাকি? ও আচ্ছা, তা কোথায় অসুন্দর? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। পাচ্ছেন না? কিন্তু আমি তো পাচ্ছি। কোথায়? আপনার টেবিলের দিকে তাকান। হ্যাঁ, তাকালাম। কোনো অসঙ্গতি আপনার দৃষ্টিকে বাধাগ্রস্ত করছে? না না, আপনাকে দেখছি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে না দিলে আপনি বুঝবেন না। এই যে টেবিলের উপর এতগুলো ফাইলের স্তূপ বানানোর কি মানে আছে? ও তাই বলুন, আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। ফাইলগুলো এভাবে রেখে দিলেন কেন? আরে এগুলো তো অফিসেরই ফাইল, দরকারি ফাইল, একটা একটা করে কাজ শেষ করতে হবে না? তাছাড়া টেবিলের ফাইল টেবিলে থাকবে না তো কোথায় থাকবে? টেবিলেই রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা তো নেই। অথচ আপনি যদি ফাইলগুলি অন্যত্র রেখে টেবিলে সুন্দর শোপিস রাখতেন, তাহলে আপনার রুমটা সুন্দরের একটা নিদর্শন হয়ে দাঁড়াতো। আমার মতে শোপিসের পরিবর্তে ফাইলগুলোকে শোপিসের মতো ব্যবহার করে সেইগুলোর প্রতি যত্নবান হওয়া আমাদের পবিত্র দায়িত্ব। বুঝেছি, এই বিষয়টাও আপনাকে বিশদভাবে ব্যাখ্যা করে বোঝাতে হবে। শুনুন রমিম সাহেব, একটা একটা করে বোঝান, সব একত্রে বোঝাতে গেলে কোনোটাই মাথায় ধরবে না। ঠিক আছে, আপনি বোঝাতে থাকুন, আমি কাজ করতে থাকি। হ্যাঁ, আমরা প্রথমে কোন বিষয় নিয়ে আলোচনা করছিলাম? মানে কি যেন, ভালো থাকার বিষয় নিয়ে। বাহ, আপনার স্মরণ শক্তি তো বেশ। মানে এক কথা থেকে কত কথায় আমরা চলে গেলাম, কিন্তু আসল কথাটা কিন্তু আপনি ভুললেন না। হ্যাঁ, এটা আপনি খাঁটি কথা বলেছেন। এ প্রসঙ্গে আপনাকে একটা মজার গল্প শোনাতে পারি। গল্পটা শোনার পর আপনি কল্পনাও করতে পারবেন না আমার স্মরণ শক্তি কতটা উচ্চগতি সম্পন্ন, কতটা তার। বোঝানোটা কিন্তু আবারও একটু বেশি হয়ে যাচ্ছে রহিম সাহেব। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা থাক, গল্পটা আরেকদিন বলা যাবে। আজ যা বলছিলাম তাই বলি, বুঝলেন ম্যাডাম? স্যার বসে আছেন স্যার? করিম মিয়া, অনেকক্ষণ ধরে। করিম মিয়া, তুমি জানো কতটুকু লেখাপড়া করেছো? এই লয়ে বহুত কিছু পড়ি নাই। লেখাপড়া করলে কি স্যার আর পিউনের কাজ করতাম কম? করলেও কোনোদিন তুমি অফিসার হতে পারতে না। কেন স্যার? তোমার বুদ্ধির পরিমাণ হচ্ছে ছাগলের মাথায় যতটুকু ঠিক ততটুকু। কেন কেন স্যার আপনি এই কথা কইলেন? এই যে তুমি দেখতে পাচ্ছ আমরা দুজন কথা বলছি, এরপরও কথার মাঝখানে এসে বারবার স্যার স্যার করছো। আমি কি করতাম? আমার কাম হইতো হলো স্যার স্যার করা। কে আইলো, কার কাছে আইলো, তেনারে খবর দেয়া, চা নাস্তা দেয়া। আমার কামটা আমি ঠিক মতো করুম না? করবে, কিন্তু মাঝখানে ঢুকে পড়া এক ধরনের বেয়াদবি, এগুলো তোমাকে জানতে হবে, শিখতে হবে। তুমি একটা কর্পোরেট অফিসে চাকরি করছো। স্যার আপনি তো কাম করতেছেন না, বসে বসে গল্প করতেছেন আর কি। গল্প করার মাঝখানে কথা কইলে কোনো দোষ হয় না স্যার। বড় বেশি পেকে গেছো তুমি, যাও। এই লোকটা বসে আছেন, আপনার কাছে খুব দরকার। যাও। রমিম সাহেব যান না, আর এই লোকটাকে বিদায় দিয়ে আসুন, পরে না হয় গল্প করা যাবে। লোকটা আমার কাছে জরুরি নয় মোটেই, তার চেয়ে চলুন না চা খেয়ে আসি। ছি ছি, কি বলছেন? এই রোজার দিনে চা খাবো? আপনি রোজা রাখেননি? না মানে আসলে না, আমি রোজা রাখতে পারি না।
কখনো চেষ্টা করে দেখেছেন রাখতে পারবেন কি পারবেন না? না মানে আসলে আমার অ্যাসিডিটি আছে তো, তাই রাখতে পারি না, পেট খালি মোচড়ায়। এগুলো কোনো যুক্তি না। ইচ্ছে থাকলে অ্যাসিডিটি আটকায় না। আচ্ছা বলুন কি বলছিলেন? এখন তাহলে আসি, বাই। একটা মাত্র ফুল, মালিকের কোনো আধিপত্য নেই। শত শত মালিক এসে দাবিনামা তুলে ধরলো, ফুলের দুঃখ বুঝলো না। নিজের বলতে থাকে না নিজের, আমার বলতে হয় না আমার, পাবো বললে হয় না পাওয়া। নেবার আগেই অনেক জনের সমন জারি হয়ে আছে। কোকিলের সুর চুরি করে কাক হয়েছে কৃষ্ণকলি, আকাশের রং চুরি করে দানব হয়েছে রাঙা রাখাল, সবুজ চর চুরি করে চেলা চামুন্ডা হয়েছে কৃতি সন্তান, দানের ধন চুরি করে ভিক্ষুক হয়েছে আদর্শবান। ভাগ্য নিয়ে ভাগ্যবানদের দৌড়ঝাঁপ চলে না, কত কত সৌভাগ্য এসে তাদের দুয়ারে গড়াগড়ি খায়, ধরার প্রয়োজন বোধ করে না। দুর্ভাগ্যের শিকলে যারা বন্দী, একের পর এক শিকল শুধু তাদের জন্যই তৈরি হচ্ছে। কেন? কে দেবে এই প্রশ্নের উত্তর? তাকে কলুষিত করে নগর নির্মাণ, চিন্তাকে বিক্রি করে নিজেকে বলিদান, লজ্জার বসন উড়িয়ে দিয়ে কাঁচা গন্ধে স্নান, মনের পর্দা ছিঁড়ে ফেলে বুক হয় কবরস্থান। আমার নগর দখল করতে চিঠি দিয়েছে ডাকাত দল, ছেড়ে দিতে বাধ্য হলাম। আমার সম্পদ লুট করতে এসেছে লুটেরা, দিয়ে দিতে বাধ্য হলাম। আমার জমি কেড়ে নিতে এসেছে ভূমিদস্যু, ছেড়ে দিতে বাধ্য হলাম। আমার পোশাক খুলে নিতে এসেছে চোরের দল, খুলে দিতে বাধ্য হলাম। আমার ভালোবাসা বন্দি করতে এসেছে নিন্দুকের দল, ভুলে যেতে বাধ্য হলাম। আমার সম্পত্তি অধিকারে নিতে এসেছে শাসকের দল, চলে যেতে বাধ্য হলাম। দিয়ে গেলাম, শুধু দিয়েই গেলাম। প্রত্যাশার পৃথিবীতে খুঁজে বেড়ানোর প্রাণীর সংখ্যা কত আছে তা কি কেউ বলতে পারবেন? না, পারবেন না। কিন্তু আমি জানি কেউ কপাল কুঁচকাচ্ছেন আমার কথা শুনে, সেটা আমি বুঝতে পারছি। তাতে আমার কি? আমি জানি এই কথাটি দৃঢ়ভাবে বলছি। কেউ বিশ্বাস করছে না সেটাও বুঝি, তাতেও আমার কিছু যায় আসে না। অবশ্য বিশ্বাসের বিশ্বাস যেখানে আজ প্রশ্নের সম্মুখীন, সেখানে কে কতটুকু সত্য কথা বলছেন তা আমি আর চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে চাই না। কিছু কিছু তথ্য উপাত্ত তুলে ধরতে পারি। না, হলো না। মনের বাসনে এই যাত্রায় ফলল না। বিরস নয়নে রমিম সাহেব চলে গেলেন। এই অফিসে আর কোনো মহিলা সহকর্মী নেই তাকে চায়ের অফার দেবে, তাই নিজেই বাইরে গেলেন। একটা গোপন কথা বলে রাখি, রমিম সাহেব কিন্তু ব্যাচেলর, অথচ অফিসের সবাই জানে তিনি বিয়ে করেছেন, তার বাচ্চাও আছে। এটা করবার কারণ কি জানেন? যাতে তাকে অন্য কোথাও বদলি হয়ে যেতে না হয়। বদলির কথা উঠলে সে কেবল বউ বাচ্চার দোহাই দেয়। তার নাকি ছোট ছোট বাচ্চা। বাচ্চাদের প্রতি অবিচার করবার মন মানসিকতা এখানকার কারণেই। এবার তবে গল্পটা বলি। এটা অবশ্য আমি ছাড়া আর কেউ জানে না, তাই আপনাদের অনুরোধ করছি কাউকে বলবেন না প্লিজ। বললে বেচারার বিয়েই হবে না। একবার একটা মেয়ের প্রতি তিনি আকৃষ্ট হয়ে পড়েছিলেন। তার সাথে পরিচয় ঘটে ফেসবুকের মাধ্যমে। কি গভীর প্রেম তাদের মধ্যে! কত রোমান্টিক কবিতা লেখা হয় তাকে নিয়ে। মেয়েটাও তার জন্য পাগল হয়ে আছে। এভাবে প্রেম চলতে চলতে একে অপরকে দেখবার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। রমিম সাহেব মেয়েটাকে একদিন আসতে বলল। ঠিকই মেয়েটা চলে এলো। একটা রেস্টুরেন্টে দুজনে দেখা করবে। দিনক্ষণ সময় মতো রমিম রেস্টুরেন্টে এসে নির্দিষ্ট করা একটা টেবিলে বসে অপেক্ষা করছে। একটু পর একটা মেয়ে এলো, বোরখা পরে। হায় হায়, একেবারে সামনাসামনি বসলো। খাবার অর্ডার দেওয়া হলো। বোরখার ভেতরে সুন্দরী ডার্লিংকে দেখবার জন্য অস্থির হয়ে উঠেছে রমিম। কখন মুখটা দেখবে, কখন দেখবে। অনেকক্ষণ বিনীত অনুরোধ করবার পর মেয়েটি বোরখা থেকে মুখটা আলগা করে তাকে মুখটা দেখালো। হায় হায়, রমিমের মাথা এখন আকাশ ভেঙে পড়ল।
ফেসবুকের ছবির সাথে বাস্তব চেহারার অনেক পার্থক্য। এ কি হলো, কিভাবে হলো? বয়সের ছাপ পড়ে গেছে। রমিমের বয়স যদি হয় 40, তার বয়স হবে 50। একটা 50 বছরের মেয়েকে দেখতে কেমন লাগবে তার আমি বলতে চাই না, সে যতই সুন্দরী হোক। এই অবস্থা দেখে রমিম তো একেবারে চাইরা দেমা কান্না বাঁচি। পালানোর পথ খুঁজছে, কিন্তু মেয়ে তো না, এখন আর তাকে মেয়ে বলা যাবে না। মহিলা তো তাকে ছাড়বে না। এতদিন প্রেম করে এসেই 200 মাইল দূর থেকে ডেকে এনে এখন বলছে প্রেম করবে না। তা কি করে হয়? শুরু হলো কথা কাটাকাটি, এক পর্যায়ে ঝগড়াঝাটি। রেস্টুরেন্ট উত্তপ্ত হয়ে গেল, লোকজন জড়ো হলো। ঘটনা খারাপ দেখে বেচারা রমিম সকলের হাতে পায়, এমনকি মহিলার পা ধরে মাপ টাপছে। বেশ কিছু অর্থদণ্ড দিয়ে এবারের মতো রক্ষা পেল। সেই যে ফেসবুক থেকে নিজের মুখ সরালো, আর ফিরে তাকায়নি। কি বুঝলেন? হ্যাঁ, ফেসবুক প্রেমিকরা দেখে শুনে বন্ধুত্ব করবেন। এই নারী পুরুষ সকলের জন্যই বলছি। হ্যাঁ হ্যাঁ, রমিম সাহেবের কাছে। ও, একটু ধরুন প্লিজ। জি ম্যাডাম। রমিম সাহেব কি সিটে আছেন? জি না ম্যাডাম। এখনো সিটে বসেননি? যেখানে পাবে গিয়ে বলো আমি ডাকছি। ইয়েস ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, বলুন। কি বললেন? অনেক দিন হয়ে গেল, এখন আপনার সাথে দেখাও করছে না। আচ্ছা আচ্ছা, আজও বসেছিলেন? সরি, প্লিজ মাইন্ড করবেন না, আমি কালকের মধ্যে আপনার কাজটা শেষ করে দিচ্ছি। জি, থ্যাংক ইউ সো মাচ। মে আই কামিং ম্যাডাম? আসুন, বসুন। কি করছিলেন? করছিলাম ম্যাডাম, কাজ করছিলাম। কি কাজ করছিলেন? কাজ বলতে অফিসের কাজ। অফিসের কাজ? ভালো। তা কোথায় বসে কাজ করছিলেন? অফিসে মানে আমার রুমে। রুমে? এখন প্রায় দুপুর হয়ে এলো, সকাল থেকে খোঁজ নিয়ে জানলাম আপনি একবারও আপনার রুমে প্রবেশ করেননি, সিটেও বসেননি। ও হ্যাঁ ম্যাডাম, ইব্রাহিম সাহেবের রুমে গিয়েছিলাম, সেখানে বসে কাজ করছিলাম। গুড, ভেরি গুড। আসলে কাজের লোকদের স্থান নির্বাচন করে কাজ করতে হয় না, কি বলেন? জি, একদম ঠিক কথা বলেছেন ম্যাডাম। আমি তো জানি এখন অনেক অফিসে কর্মকর্তারা অফিসে আসেই না, বাসায় বসে বসে কাজ করে। খুব বেশি প্রয়োজন হলে অফিসে আসেন। শুনলাম আপনি নাকি খুব চমৎকার চমৎকার কবিতা লেখেন। না ম্যাডাম, কে বলেছে আপনাকে? শুনলাম। জানেন, আমারও না কবিতা খুব প্রিয়। একসময় খুব চেষ্টা করেছিলাম, কিন্তু লিখতে পারিনি। কি বলেন ম্যাডাম? কবিতা লেখা কোনো কঠিন কাজ না, আমি আপনাকে শিখিয়ে দেব। তাহলে খুব ভালো হয়। দেখি আপনার একটা কবিতা শোনান তো। এখনই ম্যাডাম? হ্যাঁ। নার্ভাস লাগছে। নার্ভাসের কি আছে, শোনান তো, শোনান। আমার কবিতাগুলো ম্যাডাম অন্য টাইপের, অনেকেই বুঝতে পারে না। আচ্ছা, আপনার যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন, আমি বুঝিয়ে দেবো। গতকাল রাতে ঠিক 5টার সময় হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। কেন? কোনো দুঃস্বপ্ন দেখেছেন নাকি? না, ভালো স্বপ্ন দেখলাম। আপনি আমার কাছে কবিতা শুনতে চেয়েছেন, ঠিক তখনই আমি একটা কবিতা লিখে ফেলি। বাহ, আমাকে নিয়ে স্বপ্ন? শুনি, কি লিখছিলেন? তোমাকে ভালোবাসি, কমা, আমি তোমায় ভালোবাসি না, দাড়ি ক্লিন শেভ করে ফেলবো, সেমিকোলন, শেভ করে ফেলবে কোমল, তবে কি করব ড্যাশ, এত সাধের হাইফেন, আশ্চর্য, তোমার জন্য পারি না কি। মনে হয় বুঝতে পেরেছি। তাহলে তো ম্যাডাম আপনার জন্য কবিতা লেখা কোনো ব্যাপারই না। আমি কি বুঝেছি জানেন? তাহার বলতে হবে না, এই প্রথম আমার কবিতা কেউ বুঝেছে। তবু শুনুন না, আমি কি বুঝেছি। আমার চিন্তার সাথে নাও তো মিলতে পারে। আচ্ছা ঠিক আছে, বলুন। আপনি একটা বদ্ধ উন্মাদ। জি ম্যাডাম। ইব্রাহিম সাহেবের রুমে কেন গিয়েছিলেন? জি কাজে গিয়েছিলেনই তো। আপনার কাজ তো হচ্ছে ওর রুমে ঘোরাঘুরি করা, আড্ডা মারা, অন্যের কাজে ডিস্টার্ব করা। না ম্যাডাম, আমার সম্পর্কে যারা আপনাকে এই কথাগুলো বলেছে তারা আমার শত্রু, এই অফিসের শত্রু। থামুন।
নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাবেন না। আপনার সব খবর আমার জানা হয়ে গেছে। আচ্ছা যাক, কে কে গ্রুপের ফাইলটা নিয়ে আসুন। কোন কে কে গ্রুপ ম্যাডাম? কয়টা কে কে গ্রুপের ফাইল আমাদের কাছে আছে? মনে হয় একটা। তাও আবার মনে হয়? যান, ওটাই নিয়ে আসুন। এখনই আনতে হবে? হ্যাঁ, এক্ষুনি আনতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন। ইয়েস ম্যাডাম। রমিম সাহেবের টেবিলে দেখবে নীল রঙের একটা ফাইল আছে, উপরে লেখা কে কে গ্রুপ। ওটা নিয়ে আসো। ম্যাডাম আমি যাচ্ছি, ও পাবে না। কেন পাবে না? ফাইল টেবিলে থাকলে ও না পাওয়ার তো কিছুই নেই। ওটা ম্যাডাম টেবিলে নেই তো। তাহলে কোথায় আছে বলুন, ও নিয়ে আসুন। আমি নিয়ে আসছি ম্যাডাম। কতবার বলবো আপনি বসুন, কথা আছে। ফাইলটা কোথায় আছে বলুন ওকে, ও নিয়ে আসুন। ফাইলটা ম্যাডাম আমার চেয়ারের ডান পাশে নিচে রাখা আছে। হোয়াট? মানে ম্যাডাম টেবিলে অনেকগুলো ফাইল জমে যাওয়াতে আমি নিচে রেখেছি। যাও নিয়ে আসো। জি ম্যাডাম। আপনাকে তো অনেকগুলো ফাইল ক্যাবিনেট দেওয়া হয়েছে, তারপরেও ফাইল নিচে কেন? নিচে রেখেছি মানে ওই হাতের কাছাকাছি রাখা, প্রয়োজনের সময় যেন চট করে পাওয়া যায়। ও, তার মানে সব প্রয়োজনীয় ফাইলগুলো নিচে থাকে। আচ্ছা, তা অপ্রয়োজনীয় ফাইল কতগুলো আছে আপনার কাছে? সেগুলো কোথায় থাকে? স্যার এটাই তো। হ্যাঁ এটাই। যাও তুমি যাও। দেখি ফাইলটা। বাহ, খুব সুন্দর, একেবারে পরিচ্ছন্ন। এই ফাইলটা কতদিন আগে আপনাকে দেয়া হয়েছিল? আসলে ম্যাডাম কাজের এত চাপ। কতদিন আগে? অনেক দিন আগে। এটা তো জরুরি একটা ফাইল ছিল, আমি আপনাকে নোট দিয়ে পাঠিয়েছি, রেখেছেন টেবিলের নিচে। আজ পর্যন্ত একটা কলমের আঁচড়ও পড়লো না কেন? আসলে ম্যাডাম অত্যন্ত জরুরি ছিল, তাই হাতের কাছাকাছি রেখেছি। যখনই ওটা ধরবো আরেকটা জরুরি কাজ এসে পড়তো, তাই ধরা হয়নি। দিন, আমি এখনই করে দিচ্ছি। প্রতিদিন অফিস টাইম কয়টায় রমিম সাহেব? কেন ম্যাডাম 9টায়। আপনার জন্য কটায়? সবার জন্য আর আমার জন্য টাইম তো একই। আপনি প্রতিদিন কটায় অফিসে আসেন? আসলে ম্যাডাম আমার বাসায় আর অন্য কেউ নেই তো, প্রায় সব কাজই আমাকে করতে হয়। একটু দেরি হয় আসতে, বাট আমি কিন্তু তাড়াতাড়ি চলে যাই না। অফিসের পাওনা পুরোটা সময় কিন্তু আমি অফিসকেই দিই। আপনার স্ত্রী কি করেন? কোন চাকরি বাকরি? জি না, সে সম্পূর্ণ গৃহিণী। আপনি তো তাহলে একজন খুব ভালো স্বামী। আমার স্ত্রী অবশ্য সেটাই বলে। তা তো বলবেই। রান্না বান্না করা, বাচ্চাদের স্কুলে আনা নেয়া ইত্যাদি সব কাজ যদি স্বামীরাই করে থাকে, সব স্ত্রীরাই স্বামীদের তখন ভালোই বলবে। না না, এইসব কাজ আমাকে সে করতে দেয় না। আমার স্ত্রী সংসারের প্রতি এতটা যত্নশীল, তার কাজ কেউ করুক এটা সে চায় না। তবে সংসারে আপনার কাজটা কি? মাঝে মধ্যে পারলে একটু সহযোগিতা করা। তার মানে সংসার নিয়ে আপনার তেমন একটা মাথা ব্যথাও নেই। এদিক দিয়ে আমার স্ত্রী তুলনাহীন, আমাকে কোনো টেনশন করতে দেয় না। তাহলে প্রতিদিন আপনার অফিসে আসতে দেরি হয় কেন? মানে ম্যাডাম। বলুন, আর কোন মিথ্যা কথা বলবেন? আপনার সম্পর্কে আমার আর জানতে কিছু বাকি নেই। অফিসের কাজ ফেলে আপনি ওর রুমে ঘুরে বেড়ান, অন্যের কাজে ক্ষতি করেন। আপনি জানেন এই ফাইলটি সময় মতো না পৌঁছানোর কারণে অফিসের কি পরিমাণ অর্থের ক্ষতি হয়েছে? ম্যাডাম আপনার স্ত্রী যেন কি করে বলছিলেন? চাকরি করে। একটু আগে বললেন গৃহিণী, এখন বলছেন চাকরি করে। 1 মিনিটে চাকরি পেয়ে গেল। আপনার স্ত্রীর নম্বরটা দিন তো। নাম্বার ম্যাডাম, ওর তো কোনো মোবাইলই নেই। থাকবে কি করে? স্ত্রী যদি না থাকে মোবাইল থাকবে কি করে? আই এম সরি মিস্টার রমিম, এই নিন কাগজটি, নিন পড়ুন। ম্যাডাম ম্যাডাম আমার এত বড় সর্বনাশ করবেন না প্লিজ, আমাকে এবারের মতো মাফ করে দিন। সর্বনাশ যদি করতাম আপনাকে চাকরি থেকে বরখাস্ত করে দিতাম, তা না করে আপনাকে টেকনাফ শাখায় বদলি করা হলো। যদিও আপনার অপরাধ অনুযায়ী শাস্তিটা অনেক কম। আমি কথা দিচ্ছি ম্যাডাম এরকম আর করবো না। আমাকে প্লিজ ক্ষমা করে দিন, আমাকে বদলি করবেন না। আমি দুঃখিত। আমার বাচ্চা কাচ্চা। আবার মিথ্যা কথা। সরি ম্যাডাম, মুখ ফসকে বের হয়ে এসছে। অর্ডার ইজ অর্ডার। যদি ভালো হতে পারেন তবে বিবেচনা করে দেখব। আগামীকালের মধ্যে আপনাকে টেকনাফ শাখায় জয়েন করতে হবে, অন্যথায় আপনাকে চাকরি ছেড়ে দিতে হবে। বিনোদিনী গেছে সুপরি বাগানে, কালা গেছে হাটে, আর খাটের তলায় বসে বসে আগরতলা খোঁজে।
সহযোগিতার উদার হস্ত নিয়ে কেউ যদি আমন্ত্রণ জানায়, সেখানে সহযোগিতা পাওয়া যাবে নাকি নিজেই সাহায্য প্রার্থীর ভূমিকা গ্রহণ করবে, তা বিবেচনার দায়িত্ব আপনাদের উপর দিলাম। আমার ক্ষুদ্র জ্ঞানে এই জাতীয় যত প্রার্থীকে দেখেছি, তারা যতটুকু দিয়েছেন তার অনেক অনেক গুণ বেশি নিয়েছেন। দাগার পর মুগুর পইলে সেদিনে তুই টের পাবা মন সহজে কি সই হবা। বিকৃত রুচির কুলাঙ্গারদের জন্য আমার মায়া হয়। প্ররোচনায় পড়ে মোহে বিভোর হয়ে কতগুলো কীটের সাথে বসবাস ছড়িয়ে দিচ্ছে শরীরের পর শরীর। জীবনের উদ্দেশ্যগুলো মর্মাহত হচ্ছে, বাণীগুলো হাওয়ায় মিলিয়ে যাচ্ছে, প্রতিশ্রুতি ভঙ্গ হচ্ছে, দৃষ্টিসীমা দিগন্তে স্থির, নড়চড় নেই, এক জায়গাতেই সীমাবদ্ধ। এমন জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার কি মানে আছে? মানুষ হিসেবে শ্রেষ্ঠত্বের সম্মান ধরে রাখবার জন্য প্রকৃতি আমাদের যে সুশাসন দিয়েছেন, তার কতটুকু আমরা ব্যবহার করছি? একবারও কি সেই হিসেবের খাতাটা কেউ খুলে দেখেছি? কি দরকার পাথুরে পৃথিবীতে? পাথর দিয়ে যদি ভাগ্যের পরিবর্তন করা যায়, তাহলে কি প্রয়োজন প্রার্থনার? কপালে দাগ ফেলে হাঁটুর চামড়া ক্ষয় করে যে পাথর নিজেই দুর্ভাগ্যের নিয়তি নিয়ে সৃষ্ট, সে কিভাবে অন্যের ভাগ্য গড়বে? বোকা বামুন চাঁদের দিকে তাকিয়ে পুরো জীবন নষ্ট করে দিল, বুঝল না জীবনের মানে। অন্যের জীবনের দাম দিতে শিখল না। যে কখনো নিজেকে সম্মান দিতে জানে না, সে অন্যকে সম্মান করতে পারে না। এই না পারা দলের লোক দিন দিন বেড়ে যাচ্ছে, হতাশা দুরাশা স্থান দখল করে নিচ্ছে। একের প্রতি অন্যের সহযোগিতার জায়গাটা ক্রমশ ক্রোধ নামক বিবেকহীন জড় বস্তু দখল করে নিচ্ছে। হারিয়ে যাওয়া জিনিস হয়তো কখনো কখনো পাওয়া যেতে পারে, কিন্তু দখলে চলে যাওয়া জিনিস একবার গেলে তা ফিরে পাওয়া যে কত কঠিন, সে তারাই জানেন যাদের দখল হয়েছে। যদিও চারিদিকে এখন দখলদারিত্বের উৎসব চলছে। কেউ চায় মাটির দখল, কেউ চায় মনের দখল, আর এক দল আছে যারা নিচ্ছে সতীত্বের দখল। এভাবে জীবনের সময় শেষ হয়ে যায়, অকুলে কুল হারায়, আধারে পথ হাঁটতে বেড়ায়। এই তো জীবনের মানে তাদের। জন্ম নিলাম, খেয়ে না খেয়ে শরীরের হাড়গুলো শক্ত করলাম, সবাই যে পারে তা নয়। যারা এই ক্ষুধার সাথে যুদ্ধ করে টিকে যায়, তারা আর একটা যুবতীর সাথে আবদ্ধ হয়ে আরো কিছু জীবনকে ছেড়ে দেয় ঠিকানাহীন পথে। এর কোনো মানে হয়? চোখ মেলে কি দেখে না কত কত ভূখণ্ড দুর্ভাগ্যের চাকাকে ঘুরিয়ে দিয়ে ভাগ্যের চাকাকে তাদের নিজস্ব অধিকারে নিয়ে এসেছে? ভাগ্যের হাতে তারা বন্দী নয়, ভাগ্যই তাদের পোষ্য। আর আমরা শুধু জানি কেমন করে ওপরে ওঠার সিঁড়িটা ভাঙব। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। কতদিন ফাঁকি দেবেন? একদিন না একদিন ধরা পড়তেই হবে। মন সহজে কি সই হবা।